দ্বিতীয় পত্রের অধ্যায় 2 অর্থাৎ জৈব রসায়ন, এখান থেকে জৈব বিক্রিয়ার মৌলিক ধারণা এই বিষয়টা সম্পর্কে পড়ব। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট যে এই টপিকটার কারণেই মূলত এই টপিকটার কারণেই তোমার পরবর্তী যে জৈব বিক্রিয়াগুলো যেগুলো থাকবে সেগুলো খুব সহজ মনে হবে। তো আশা করি তোমরা বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবা। জৈব বিক্রিয়ার প্রাথমিক দিক, আসলে আমরা যদি জৈব বিক্রিয়াগুলো যদি দেখি তাহলে একটা বিষয় দেখব যে এই বিক্রিয়াগুলো মূলত এরকম হয় যে এদের সাধারণ গঠনটা এরকম হয় যে একটা সাবস্ট্রেট বা একটা বিক্রিয়ক থাকে আর একটা বিকারক থাকে। বিক্রিয়ককে বিকারক আক্রমণ করে করে উৎপাদ গঠন করে। এ সময় পুরাতন বন্ধন ভেঙে যায় আর নতুন করে বন্ধন তৈরি হয়। তো এইটা সাধারণ বিক্রিয়া যদি আমরা যদি এইভাবে যদি কল্পনা করি তাহলে আমরা একটা কথা বলতে পারবো এইভাবে। এখানে দেখো, মনে করা যায় যে কোন একটা সাবস্ট্রেট বা বিক্রিয়ক হচ্ছে এবি। আমরা জানি যে জৈব যৌগগুলো অধিকাংশ জৈব যৌগই হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ। আর তোমরা জানো যে সমযোজী বন্ধনে যখন দুইটা পরমাণু আবদ্ধ হয় তখন উভয়কে সমান পরিমাণ ইলেকট্রন শেয়ার করতে হয়। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই যে এবি এর মাঝে যে একটা বন্ধন আমরা দেখতে পাচ্ছি, এই বন্ধনটা অবশ্যই তাহলে দুইটা ইলেকট্রন দ্বারা গঠিত। এই বিষয়টা কিন্তু আগে বুঝতে হবে। তাহলে বন্ধন কি দিয়ে তৈরি? বন্ধন হচ্ছে ইলেকট্রন দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা বন্ধনে দুইটা করে কিন্তু ইলেকট্রন জড়িত আছে। অর্থাৎ এ এবং বি প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে একটা সাবস্ট্রেট বা একটা বিক্রিয়ক এবি গঠন করে। এই সাবস্ট্রেটটাকেই যখন রিয়েজেন্ট অর্থাৎ বিকারক যখন আক্রমণ করার ফলে কিন্তু প্রোডাক্ট তথা পি উৎপন্ন হয়। তা এইটা হচ্ছে একটা জৈব বিক্রিয়া, একটা সাধারণ খুবই একটা জেনারেল একটা মানে প্রেজেন্টেশন। তো এখান থেকে একটা বিষয় লক্ষ্য করণীয়, সেটা হচ্ছে যে একটা বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন যে ঘটনাটা হয় সেটা হচ্ছে আগের যে বন্ধন থাকে সেই পুরাতন বন্ধন ভেঙে যায় আর নতুন করে বন্ধন তৈরি হয়। তো পুরাতন বন্ধন ভাঙা আর নতুন করে বন্ধন তৈরি হওয়ার এই প্রক্রিয়াটাকে যদি এখন আমরা একটু ব্যাখ্যা করি, তো ব্যাখ্যা করলে এরকম হবে। তার আগে আমি তোমাদেরকে একটু সংজ্ঞা একটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে সাবস্ট্রেট বা বিক্রিয়ক বলতে আসলে আমরা কাকে বোঝাচ্ছি। সাবস্ট্রেটের পরিচয়টা একটু জানা উচিত। সাবস্ট্রেট হলো বিক্রিয়ক অংশগ্রহণকারী সেই বিক্রিয়ক প্রজাতি যা কার্যকরী মূলক ধারণ করে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যা কার্যকরী মূলক ধারণ করে। অর্থাৎ জৈব বিক্রিয়ায় বা যে জৈব যৌগগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তার মধ্যে যেটাতে কার্যকরীমূলক থাকবে সেটা হচ্ছে সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটটাই মূলত বিকারক কর্তৃক আক্রমণের শিকার হওয়ার ফলে সাবস্ট্রেটের মধ্যবর্তী যে বন্ধন আছে সেই বন্ধন ভেঙে যাবে, যে নতুন করে বন্ধন তৈরি হবে তখনই কিন্তু আমরা একটা নতুন উৎপাদ পাবো। তবে একটা কথা বলে রাখা ভালো যে একাধিক প্রকারের সাবস্ট্রেট থাকতে পারে, যেখানে আবার একাধিক প্রকারের কার্যকরীমূলক থাকতে পারে, তো সে পরের হিসেব। তাহলে এখন স্বাভাবিকভাবে আমাদের মনে তিনটা প্রশ্ন দেখা দিচ্ছে। প্রশ্ন তিনটা হচ্ছে যে একটা জৈব যৌগ যখন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন সাবস্ট্রেটের কোন বন্ধনটা ভাঙবে, মানে সাবস্ট্রেটের কোথায় বিক্রিয়াটা হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার অ্যান্সারটা মনে রাখো, কার্যকরীমূলক থাকবে যেখানে বিক্রিয়াটা হবে সেখানে, অর্থাৎ কার্যকরীমূলক যেখানে বিক্রিয়া হবে সেখানে। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে একটা সাবস্ট্রেটের যে জায়গায় কার্যকরীমূলক থাকবে সেই জায়গাতেই কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে। আচ্ছা, এটা একটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন বিক্রিয়া হবে, বিক্রিয়া কেন সংঘটিত হয়, বিক্রিয়া হওয়ার পিছনে যে ঘটনাটা দায়ী সেটা হচ্ছে যে যে বিক্রিয়কগুলো এবং যে বিকারক বিক্রিয়া অংশগ্রহণ করে এদের মধ্যে তো সংঘর্ষ হয়, এই জন্য বিক্রিয়া হয়। কিন্তু মূল যে একটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে এই সাবস্ট্রেট তথা জৈব যৌগের মধ্যে এদের মধ্যে যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তখন এরা বিক্রিয়া করতে উদ্যত হয়, মানে আগ্রহী হয়। তাহলে কেন বিক্রিয়া সংঘটিত হয়? কার্বন এবং কার্যকরী মূলকের মধ্যে যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় তখনই মূলত বিক্রিয়াটা সংঘটিত হয়। এটা একটা কথা। তারপর তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে যে কিভাবে হবে, এই কিভাবে হবে এই বিষয়টাই মূলত আজকে দেখাবো। তো একটা বিষয় দেখো, এই যে বলা হচ্ছে যে বন্ধন ভাঙবে, তো বন্ধন ভাঙাটা কি রকম হতে পারে? বন্ধন ভাঙাটা কিন্তু দুই রকম হতে পারে। একটা হচ্ছে সুষমভাবে ভাঙতে পারে আর একটা হচ্ছে বিষমভাবে ভাঙতে পারে। তো সুষমভাবে কিভাবে ভাগ হয় একটু দেখো। এটা হচ্ছে এরকম যে মনে করা যাক যে একটা যৌগ হচ্ছে এবি, একটা যৌগ হচ্ছে এবি সাবস্ট্রেট।
এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুটোর মাধ্যমে এবি এর মাঝে একটা বন্ধন গঠিত অবস্থায় ছিল। এখন এই এবি এর মাঝে যে বন্ধন ছিল তথা যে দুইটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন দুইটাকে যদি আমরা সমান ভাগে যদি ভাগ করি, তাহলে এ একটা ইলেকট্রন পাবে, বি একটা ইলেকট্রন পাবে। ফলে কি হবে? ফলে এতে একটা বিজোড় ইলেকট্রন থাকবে এবং বিতে একটা বিজোড় ইলেকট্রন থাকবে। তো এইভাবে সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু বা মূলকগুলো তৈরি হয়, এদেরকেই বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখানে ফ্রি রেডিক্যালের সংজ্ঞাটা আমি দিয়েছি, দেখো। সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে ফ্রি রেডিক্যাল বলে। এখন একটা উদাহরণ দেখো, মনে করা যাক এখানে দুইটা ক্লোরিন পরমাণু একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে একটা ক্লোরিন অণু তৈরি করেছিল। এই বন্ধনটা যদি ভেঙে যায়, গেলে এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন জড়িত আছে, এই ইলেকট্রন দুইটা যদি এই ক্লোরিন একটা পায় এবং এই ক্লোরিন যদি আরেকটা ইলেকট্রন নেয়, অর্থাৎ ইলেকট্রন যদি সমান ভাগে ভাগ হয়, তাহলে কিন্তু দেখো বিজোড় ইলেকট্রন বিশিষ্ট ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হচ্ছে। এভাবেই মূলত ফ্রি রেডিক্যাল গুলো উৎপন্ন হয়। একটা বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে কখন তাহলে এই সুষম বিভাজন হবে আর কখন বিষম বিভাজন হবে। তো সুষম বিভাজন তখনই হবে যখন বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হবে অথবা 0.3 কম হবে, তখনই কিন্তু সুষম বিভাজন হয়। আরেকটা কথা মনে রাখতে হবে যে যখন ফ্রি রেডিক্যাল যখন তৈরি হবে, ফ্রি রেডিক্যাল কখনোই আপনা আপনি তৈরি হয় না। ফ্রি রেডিক্যাল তৈরি করতে গেলে অবশ্যই শক্তি দিতে হবে অথবা তাপ দিতে হবে। যেমন ফোটন কণিকা তথা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিতে কিন্তু ওজোন অণু ভেঙে যায়, যে ওজোন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তারপর সিএফসি গুলো ভেঙে যায়, যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। এগুলো কিন্তু শক্তির প্রভাবে হয়। তাহলে আমরা যখনই একটা সুষম বিভাজনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করব, তখনই আমরা অবশ্যই এখানে শক্তি বা আলো বা তাপ এই সকল শব্দ আমরা এখানে ব্যবহার করব, না হলে হবে না। এখন আমরা যদি বিষম বিভাজন দেখি, তাহলে আমরা একটা বিষয়টা দেখতে পারবো। বিষম বিভাজন আবার দুই ভাবে হতে পারে। কয়ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে। দুই ভাবে হলে কিন্তু দুই জাতীয় জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়, আর একটা হচ্ছে কার্বন আয়ন উৎপন্ন হয়। এখন এগুলো কিভাবে হয় একটু দেখি। একটা বিষয় হচ্ছে যে যদি এক্স একটা কার্যকরী মূলক হয় বা একটা যদি পরমাণু হয়, এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান যদি বেশি হয়, তাহলে এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন আছে, ইলেকট্রন দুইটাই কিন্তু এক্স নিয়ে নেবে। এক্স যখন দুইটা ইলেকট্রনে নিয়ে নেবে, নেওয়ার ফলে সে কি হবে? এক্স মাইনাস অবস্থা প্রাপ্ত হবে, আর কার্বন যেহেতু ইলেকট্রন হারায় ফেললো, তাই কার্বন কিন্তু প্লাস অবস্থা প্রাপ্ত হবে। তা এইভাবে একটা বিষয় দেখা যাচ্ছে, যখন একটা বন্ধন ভাঙছে তখন একটা প্লাস এবং একটা মাইনাসের সৃষ্টি হচ্ছে। অবশ্য এ কথাও ঠিক যে একটা প্লাস আর একটা মাইনাস নিয়ে আবার কিন্তু একটা বন্ধনও গঠিত হতে পারে। এখন মূল কথাটা আসি, তাহলে বিষম বিভাজনের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন দুইটা সমানভাবে ভাগ হয় না। না হয়ে কি হয়? ইলেকট্রন দুইটা যে কোনো একটা পরমাণু নেয়, হয় কার্বন নেয়, নতুবা কার্বনের সাথে যুক্ত অন্য যে মূলকটা বা পরমাণুটা আছে সেটা নিতে পারে। তো যদি কার্বন অপেক্ষা ওই পরমাণুটা যদি তড়িৎ মান যদি বেশি হয়, তাহলে কার্বন এবং ওই পরমাণুর মধ্যবর্তী ইলেকট্রনগুলো ওই পরমাণুটাই টেনে নেয়। যেমন এখানে এক্স টেনে নিচ্ছে, নিলে সেটা মাইনাস অবস্থা প্রাপ্ত হয়, আর কার্বনটা তখন ইলেকট্রন হারায় ফেলে প্লাস অবস্থা প্রাপ্ত হয়। এইভাবে ধনাত্মক চার্জযুক্ত কার্বন সম্বলিত জৈব আয়নগুলোকেই মূলত বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত যে জৈব আয়ন আছে তাকে বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন বা কার্বন ক্যাটায়নও বলা যায়। আচ্ছা, কার্বনিয়াম আয়ন তাহলে কখন তৈরি হয়? যখন কার্বনের সাথে যুক্ত পরমাণুটার তড়িৎ মান কার্বন অপেক্ষা বেশি হয়, তখন কার্বনটা ধনাত্মক অবস্থা প্রাপ্ত হয়। এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনটাকেই বলা হচ্ছে, কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নটাকেই বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। অন্যদিকে কার্বন আয়নের ক্ষেত্রে যদি আমরা একটা বিষয় দেখি, তাহলে একটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে এরকম। এখানে দেখো, কার্বনের সাথে যুক্ত যে ওয়াই পরমাণু বা মূলকটা আছে, এই ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতার মান যদি কার্বনের চেয়ে কম হয়, তখন কার্বন এই বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেবে। নিলে কার্বনটা হয়ে যাবে মাইনাস আর ওয়াইটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে, বন্ধন ইলেকট্রন সে টেনে নেবে। যদি বন্ধনের দুইটা ইলেকট্রনে একটা পরমাণু টেনে নেয়, তাহলে সে মাইনাস অবস্থা প্রাপ্ত হবে, আর যেটা ইলেকট্রন হারায় ফেলবে সেটা প্লাস অবস্থা প্রাপ্ত হবে। তাই এইরকম ঋণাত্মক চার্জযুক্ত কার্বন সম্বলিত জৈব আয়নগুলোকে বলা হচ্ছে কার্বন আয়ন। তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে কি হয়? কার্বন আয়নের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কার্বনের
ইলেকট্রোনেগেটিভিটির মান অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান ওয়াই অপেক্ষা বেশি হয়। হওয়ার ফলে কি হয়, কার্বন ইলেকট্রন লাভ করে আর ওয়াই ইলেকট্রন হারায় ফেলে। কার্বন ইলেকট্রন লাভ করার ফলে মাইনাস অবস্থা প্রাপ্ত হচ্ছে। ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে মূলত কার্বন আয়ন বলা হয়। এখন আমরা কিছু বিক্রিয়া দেখি যে আসলে ঘটনাটা কি ঘটলো, কথাটা কতটুকু সত্য। এখানে কিছু তড়িৎতার মান দিয়ে রাখছি, এই মানগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, মনে রাখলে অনেক সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো কিছু বিক্রিয়া প্রাথমিক দিকে আমরা কিছু বিক্রিয়া দেখি। যেমনটা মনে করো এখানে একটা বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ইথাইল ব্রোমাইডের সাথে হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করছে। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে জৈব যৌগ হচ্ছে এই ইথাইল ব্রোমাইড, তাই এইটাই কিন্তু হবে সাবস্ট্রেট আর এইটা হচ্ছে কিন্তু বিকারক। এখন এইটা যদি সাবস্ট্রেট হয় তাহলে এর বিক্রিয়াটা কিভাবে হবে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি একটু কষ্ট হলে একটু লিখি। সেটা হচ্ছে এরকম, এখানে দুইটা কার্বন আছে, মনে করি এটা একটা কার্বন, এই কার্বনের সাথে মনে করো যে আর একটা কার্বন যুক্ত আছে, যার সাথে দুইটা হাইড্রোজেন আছে আর একটা ব্রোমিন আছে। এইটা মনে করো সেই ব্রোমিন। ঠিক আছে, এটা হচ্ছে ব্রোমিন আর এটা হচ্ছে হাইড্রোজেন। তোমরা মাইক্রোফোনগুলো মিউট করে রাখো। এইটা হচ্ছে ব্রোমিন। এখন একটা বিষয় দেখো, এই যে এইখানে যে কার্বনটা আছে আর এইখানে যে ব্রোমিনটা আছে, কার্যকরী মূলক তো হচ্ছে এই ব্রোমিনটাই, হ্যালোজেনটাই হচ্ছে কার্যকরী মূলক। তাহলে আমরা একটা যদি বিষয় খেয়াল করি, তাহলে এই যে এখানকার হাইড্রোজেন কার্বন বন্ধন, এখানকার কার্বন হাইড্রোজেন বন্ধন, এখানকার কার্বন হাইড্রোজেন বন্ধন, এগুলো কি ভাঙবে? এগুলো কিন্তু ভাঙবে না। কথা ছিল যে কার্যকরী মূলক যেখানে বিক্রিয়া হবে সেখানে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের তাহলে বিক্রিয়াটা তাহলে কোন জায়গায় হতে পারে, আমাদের বিক্রিয়াটা তাহলে এই জায়গাটাতে তাহলে হতে পারে, এই জায়গাটাতে আমাদের বিক্রিয়া হতে পারে। এখন আমরা যদি এখন খেয়াল করে দেখি, আমাদের এখানে তো কার্বন হাইড্রোজেন বন্ধনের তড়িৎ মান যা হবে, পার্থক্য যা হবে, কার্বন এবং ব্রোমিন তড়িৎ পার্থক্য তার চেয়ে বেশি হবে। অর্থাৎ আমাদের কার্যকরী মূলকটা হচ্ছে এখানে ব্রোমিন, তাই আমাদের এই বন্ধনটাই কিন্তু এখানে কিন্তু ভাঙবে। এখন এই বন্ধন যদি ভাঙে তাহলে ইলেকট্রন কে নেবে? স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ইলেকট্রন কিন্তু নেবে কিন্তু ব্রোমিন, কারণ ব্রোমিনের তড়িৎতার মান হচ্ছে 2.8 আর কার্বনের তড়িৎতার মান হচ্ছে 2.5। তো ব্রোমিন যদি এখন ইলেকট্রন নেয় তাহলে কি হবে? তাহলে কি হবে আমি একটু তোমাদের একটু দেখাই। এটা একটু ছোট করে দেই, লেখাটা অনেকটাই মুছে গেছে। তাহলে কি ছিল, এখানে একটা ব্রোমিন ছিল, এখানে একটা ব্রোমিন ছিল। আচ্ছা, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে যে এখানে তাহলে কি হতে পারে, এখানে এই যে কার্বন এবং ব্রোমিনের মধ্যকার ইলেকট্রন, এখানে যে দুইটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন যদি বিবেচনা করি, এই ইলেকট্রন দুইটা কি হবে, ব্রোমিন নেবে। ব্রোমিন যদি ইলেকট্রন দুটো যদি নিয়ে নেয় তখন কিন্তু এই বন্ধনটা ভেঙে যাবে। বন্ধনটা ভাঙলে কি হবে, এখানে আর কোনো বন্ধনই থাকছে না, এখানে আর কোনো তখন বন্ধনই থাকছে না। কিন্তু একটা ঘটনা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই বন্ধন ইলেকট্রন ব্রোমিন নিয়ে নেওয়ার কারণে ব্রোমিনটা হয়ে যাচ্ছে মাইনাস, কার্বনটা হয়ে যাচ্ছে কিন্তু প্লাস। আচ্ছা, এটা ভাঙলো। এখন এখানে হাইড্রোজেন সাইডের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন সাইড যদি আমরা লিখে দিলে এই যে কার্বন হাইড্রোজেন, কার্বন 3 বন্ধন দিয়ে নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, তাই হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। লিখতে বেশ কষ্ট হচ্ছে কিন্তু। আচ্ছা, এখন এখানে দেখো একটা বন্ধন ভাঙা সোজা নাকি 3টে বন্ধন ভাঙা সোজা? অবশ্যই তোমাদের প্রশ্ন আছে যে একটা বন্ধন ভাঙা সোজা, তার মানে এই বন্ধনটাই ভাঙবে। এখন এই বন্ধনটা যদি এখন ভাঙে তাহলে ইলেকট্রন কে নেবে? এখন একটা বন্ধন ভাঙলে ইলেকট্রন কে নেবে সেটা নির্ভর করে কিন্তু তার তড়িৎ পার্থক্যের উপর। এখানে দেখো কার্বনের তড়িৎ মান হচ্ছে 2.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.2। তো যেহেতু হাইড্রোজেন অপেক্ষা কার্বনের তড়িৎ মান বেশি, তাহলে কি করবে, কার্বন অবশ্যই ইলেকট্রন নিয়ে নেবে। ইলেকট্রন যদি কার্বন যদি নিয়ে নেয় তাহলে এই কার্বনটা হবে মাইনাস আর এই হাইড্রোজেনটা হয়ে যাবে তখন প্লাস। এখন দেখো মাইনাসের সাথে কখনো মাইনাস যুক্ত হবে না, এই মাইনাসের সাথে কখনো এই মাইনাসটা যুক্ত হবে না। তাহলে কি হবে, এই মাইনাস এই প্লাসটা যুক্ত হতে পারে এই মাইনাসের সাথে, মানে এই মাইনাসটা যুক্ত হতে পারে এই প্লাসের সাথে। আবার এই যে সায়ানাইড যে মাইনাসটা আছে, এই মাইনাসটা যুক্ত হতে পারে এই কার্বনটার সাথে। তাহলে যৌগটা কি হচ্ছে, তাহলে যৌগটা হচ্ছে ইথাইল সায়ানাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে এই যৌগটা হচ্ছে ইথাইল সায়ানাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এই যে বিক্রিয়াটা যে ছিল, এই বিক্রিয়াটা কিন্তু নির্ভর করছে যে তড়িৎ মানের উপর। তাই এই তড়িৎ যে মানগুলো আছে, এই মানগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আমরা আর একটা বিক্রিয়া দেখি। যেমনটা মনে করি এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটার উৎপাদ আসলে কি হবে, এত বড় যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তাহলে যেহেতু এটা একটা জৈব যৌগ, যেহেতু এই অংশটা যেহেতু জৈব পার্ট, তাহলে এইটা হচ্ছে সাবস্ট্রেট আর এইটা হচ্ছে বিকারক। এখন এখানে বিক্রিয়া কি হবে,
একটা বিক্রিয়াটা কি হবে একটু দেখো, যদি একটু গুণে দেখাই। এখানে কার্বন আছে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে C17H35 COOS, এটা কিন্তু একটা স্টিয়ারিক অ্যাসিড। এই যে এত বড় স্টিয়ারিক অ্যাসিড আছে, কথা কিন্তু ছিল বিক্রিয়া হবে কোনখানে, কার্যকরীমূলক যেখানে। তাহলে এত বড় যৌগ হোক কোনো সমস্যা নাই, বিক্রিয়া কোথাও হবে না। বিক্রিয়া কোন জায়গায় হবে? বিক্রিয়া হবে জাস্ট এই জায়গাটাতে খালি বিক্রিয়াটা হবে। তাহলে একটা যৌগ কত বড় হয় হোক সেটা দেখার বিষয় না, মূল কথা হচ্ছে কার্যকরীমূলক যেখানে বিক্রিয়া হবে সেখানে। আচ্ছা, এখন এই এত বড় যৌগটাকে যদি আমি একটু ছোট করে যদি একটু লিখি, তাহলে যে আমি এইভাবে লিখতে পারবো যে C17H35 COOS, অর্থাৎ একটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। এখন এই স্টিয়ারিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে কি যৌগ উৎপন্ন হতে পারে আমরা একটু দেখি। মনে করো যে আমাদের একটা স্টিয়ারিক অ্যাসিডটা হচ্ছে এরকম, যে C17H35, এটা এখানে থাকলো 35 থাকলো, এর সাথে একটা কার্বন একটা যুক্ত আছে, আর তার সাথে দুইটা অক্সিজেন আছে আর একটা হাইড্রোজেন আছে। তাহলে যদি কার্বনের সাথে যদি কখনো পরপর দুইটা অক্সিজেন থাকে, তাহলে অবশ্যই একটা অক্সিজেন মাথায় যাবে, আর একটা অক্সিজেন এখানে আসবে, আর একটা হাইড্রোজেন হচ্ছে এখানে আসবে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের স্টিয়ারিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এখন এদিকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি গঠনটা দেখি, তাহলে দেখতে পারবো এরকম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে অক্সিজেন, আর এইটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখন বিক্রিয়াটা কোথায় হবে? বিক্রিয়াটা কোথায় হবে একটু দেখো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এই বন্ধনটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন, তাই এই বন্ধনটা ভাঙবে না, কারণ কার্বন কার্বন বন্ধনের মধ্যে তড়িৎ পার্থক্য হচ্ছে 0। তাহলে কি হতে পারে? তাহলে হয় এই বন্ধন ভাঙতে পারে, নতুবা এই বন্ধন ভাঙতে পারে। আচ্ছা, এখন অথবা এই বন্ধন ভাঙতে পারে। তো এই বন্ধনটা ভাঙবে না এই কারণে যে এটা হচ্ছে একটা দ্বিবন্ধন। তো এক বন্ধনের চেয়ে তো দ্বিবন্ধন মানে একটা বন্ধনের চেয়ে দুইটা বন্ধন ভাঙা কঠিন, তাই আমরা ধরে নিচ্ছি এই বন্ধনটাও ভাঙবে না। তাহলে ভাঙতে পারে হয় এই 1 নম্বর জায়গায়, নতুবা 2 নম্বর জায়গায়। আচ্ছা, এখন ভাঙলো। একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে একটা বিষয় হচ্ছে যে কার্বনের তড়িৎ মান হচ্ছে 2.5, অক্সিজেন হচ্ছে 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.2। তো এইটার এই অক্সিজেন হাইড্রোজেন তড়িৎ মান পার্থক্য কিন্তু সবচেয়ে কিন্তু বেশি। এইখানে তড়িৎ পার্থক্যটা হচ্ছে কত? 3.5 থেকে যদি আমরা 2.2 বাদ দিই, তাহলে এখানে পার্থক্য হচ্ছে 1.2। এই বন্ধনটার তড়িৎ পার্থক্য হচ্ছে 1.2, অথচ এই 1 নম্বর বন্ধনটার তড়িৎ পার্থক্য হচ্ছে 1। তাহলে যেখানে তড়িৎ পার্থক্য বেশি তাহলে সেই বন্ধনটা ভাঙবে। তাহলে এই সকল হিসাব নিকাশ থেকে আমরা একটা বিষয় বুঝলাম যে এখানে যে বন্ধনটা ভাঙছে সেটা হচ্ছে আমাদের এই বন্ধনটা কিন্তু ভাঙছে, 2 নম্বর বন্ধনটা ভাঙছে, কারণ 2 নম্বর বন্ধনের তড়িৎ পার্থক্য হচ্ছে 1.2, আর 1 নম্বর বন্ধনের তড়িৎ পার্থক্য হচ্ছে মাত্র 1। তাহলে তড়িৎ পার্থক্য যেখানে ভাঙবে কিন্তু সেখানে। আচ্ছা, এখন ওইখানে যদি এখন ভেঙে যায়, তাহলে এখন ইলেকট্রন কে নেবে? এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে ইলেকট্রনটা অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ মান বেশি অক্সিজেনের, তাহলে অবশ্যই এই বন্ধন ইলেকট্রন তাহলে অক্সিজেন নিয়ে নেবে। তাহলে অক্সিজেন যদি নিয়ে নেয় তাহলে অক্সিজেন হয়ে যাবে মাইনাস, আর হাইড্রোজেনটা হয়ে যাবে কিন্তু প্লাস। এইভাবে কিন্তু এখানে কিন্তু একটা মাইনাস প্লাস কিন্তু হইলো। আচ্ছা, ভালো কথা। এরপরে তাহলে এই বন্ধনটা ভাঙে কি হচ্ছে, এই বন্ধনটা ভেঙে অক্সিজেনটা হয়ে যাচ্ছে মাইনাস আর হাইড্রোজেনটা হচ্ছে প্লাস। এখন যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি এখন বিবেচনা করি, তাহলে কি দেখব? তাহলে দেখব সোডিয়াম এবং অক্সিজেন এই 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা বন্ধন ভাঙতে পারে। কোনটা বন্ধন ভাঙবে? সোডিয়ামের তড়িৎ মান হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 3.5, তাহলে এই 1 নম্বরের তড়িৎ পার্থক্য হচ্ছে 2.5, আর 2 নম্বর তড়িৎ পার্থক্য হচ্ছে কত? 1.2। কোনটাতে তড়িৎ পার্থক্য বেশি? অবশ্যই সোডিয়াম এবং অক্সিজেনের এই তড়িৎ পার্থক্য বেশি। যদি তাই হয় তাহলে ইলেকট্রন, তাহলে বন্ধন, তাহলে এই বন্ধনটাই ভাঙবে। ভাঙলে ইলেকট্রন কে নেবে? যেহেতু অক্সিজেনের তড়িৎ পার্থক্য মান হচ্ছে 3.5 আর সোডিয়াম হচ্ছে মাত্র 1, তাহলে এই অক্সিজেন ইলেকট্রন টেনে নেবে, নিলে কিসে পরিণত হবে? অক্সিজেন হয়ে যাবে মাইনাস, সোডিয়ামটা হয়ে যাবে তখন প্লাস। তা সোডিয়াম, তাহলে এখানে আমরা জিনিস পাইলাম সেটা হচ্ছে যে ওএইচ মাইনাস পেলাম, সোডিয়াম প্লাস পেলাম, আর এইচ প্লাস পাইলাম, আর একটা কি পাইলাম? আর একটা পাইলাম আমরা এই যে বড় একটা অংশের সাথে একটা মাইনাস পাইলাম। তো আমাদের এই ওএইচ মাইনাস তো আর এই অংশের সাথে যুক্ত হবে না, তাহলে আমাদের এই ওএইচ অংশের সাথে তাহলে যে অংশটা যুক্ত হবে সেটা হচ্ছে একটা সোডিয়াম প্লাসটা যুক্ত হতে পারে। তাহলে আমাদের যে যৌগটা হবে তাহলে এখানটা সোডিয়াম প্লাস হবে, অর্থাৎ আমাদের যৌগটা হচ্ছে এরকম। আমার লেখার ট্যাবটা আসলে অবশ্য অনেক সুবিধা হবে। তাহলে যৌগটা হচ্ছে আমাদের এরকম যে C17H35 CO, এখানে একটা ও আছে,
আর এখানে একটা হচ্ছে Na, অর্থাৎ সোডিয়াম স্টিয়ারেট। পাশাপাশি এখানে একটা H+ আর এখানে একটা OH-, এইটা মিলে হচ্ছে পানি, অর্থাৎ এই যৌগটাতে উৎপন্ন হচ্ছে পানি এবং হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। তো এইভাবেই কিন্তু বিক্রিয়াগুলো হয়। তাহলে আশা করা যায় যে বিক্রিয়াগুলো কিন্তু খুব একটা কিন্তু কঠিন লাগেনি তোমাদেরকে। তাহলে বিক্রিয়া কোথায় হচ্ছে? কার্যকরীমূলক যেখানে হচ্ছে, বিক্রিয়া সেখানে হচ্ছে। কেন হচ্ছে? তড়িৎ পার্থক্যের উপর ভিত্তি করে বিক্রিয়াগুলো হচ্ছে, তাই তড়িৎ এই পার্থক্যের মানগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর 3 নম্বর কথা হচ্ছে কিভাবে হচ্ছে। এই কিভাবে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে এই বিষয়টাই কিন্তু দেখাই যাব নিয়মিত। এই ফ্রি রেডিক্যালটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কেন? যে কার্বনটার সাথে এই মুক্ত ইলেকট্রনটা থাকবে, সেই কার্বনের সাথে যদি 3টা মিথাইল মূলক থাকে বা 3টা অ্যালকাইল মূলক থাকে, তাহলে সেইটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি। যদি 2টা থাকে তাহলে এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি। যদি একটা থাকে তাহলে 1 ডিগ্রি, আর এর কোনো ডিগ্রি নাই। তাহলে এইটা হচ্ছে একটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এটা হচ্ছে 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কোনটা ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব বেশি হবে? একটা কথা বলে রাখা ভালো, ফ্রি রেডিক্যাল গুলো উৎপন্ন হয় বিক্রিয়া করার সময় কোনো শক্তি প্রয়োগ করে, ফলে ফ্রি রেডিক্যাল গুলো অত্যন্ত সক্রিয় হয়। হওয়ার ফলে ফ্রি রেডিক্যাল গুলো খুব দ্রুত কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে। তা এই যে দ্রুত যে বিক্রিয়া অংশগ্রহণ করছে, সবগুলো ফ্রি রেডিক্যাল আবার সমান দ্রুততার সাথে বিক্রিয়া করে না। কতগুলো একটু দ্রুত করে, কতগুলো তুলনামূলকভাবে একটু কম দ্রুত করে বা একটু ধীরে করে। তা এখন যদি আমরা বলি যে ফ্রি রেডিক্যাল গুলোর স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব সবচেয়ে বেশি, 2 ডিগ্রির তার চেয়ে কম, 1 ডিগ্রির তার চেয়ে কম, আর সবচেয়ে কম হচ্ছে 0 ডিগ্রি ফ্রি রেডিক্যালের বা মিথাইল ফ্রি রেডিক্যালের। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কেন তাহলে 3 ডিগ্রির বেশি, কেন 2 ডিগ্রির তার চেয়ে কম, কেন 1 ডিগ্রির কম, আর কেন এর সবচেয়ে কম স্থায়িত্ব? তা স্থায়িত্ব নির্ভর করে ইলেকট্রনগুলো যত বেশি সঞ্চালিত হতে পারে, একটা ইলেকট্রন যত বেশি সঞ্চালিত হতে পারবে তত কিন্তু বেশি তার স্থায়িত্ব নির্ভর করে। তো এখানে যে মিথাইল মূলকগুলো আছে, এই মিথাইল মূলকগুলোর সাথে এই মুক্ত ইলেকট্রনটার একটা মিথস্ক্রিয়া হয় বা একটা মিশ্রিত ভাব আসে, যার ফলে হয় কি এই যৌগটা সবচেয়ে বেশি পরিমাণে স্থিতিশীলতা লাভ করে, কারণ এখানে ইলেকট্রনগুলো চলাচলের জায়গা আছে অনেক বেশি, এখানে তার চেয়ে চলাচলের জায়গা কম, ফলে এর স্থায়িত্ব কম। এখানে চলাচলের জায়গা যত কমে আসছে তত কিন্তু তার স্থায়িত্ব কমে যাচ্ছে। এই জন্য ফ্রি রেডিক্যালগুলোর এই স্থায়িত্বের ক্রমটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা এমসিকিউ কিন্তু আসে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ফ্রি রেডিক্যালগুলোর স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্থায়ী, তার চেয়ে কম স্থায়ী হচ্ছে 2 ডিগ্রি, তার চেয়ে কম হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এবং সবচেয়ে কম হচ্ছে 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা মিথাইল ফ্রি রেডিক্যাল। কোনো ফ্রি রেডিক্যালের সাথে যত বেশি পরিমাণে অ্যালকাইল মূলক থাকবে, সেই ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা তত বেশি হয়। কেন বেশি হয়? কারণ অ্যালকাইল মূলকের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ফ্রি রেডিক্যালে বিদ্যমান যে মুক্ত ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনটার মিশ্রিত হওয়া তথা তোমার সঞ্চালিত হওয়ার পরিধিটা বেড়ে যায়, ফলে ওই ফ্রি রেডিক্যালটা বেশি মাত্রায় স্থিতিশীলতা অর্জন করে। এখন আমরা যদি দেখি কার্বনিয়াম আয়ন বা ধনাত্মক চার্জযুক্ত কার্বনিয়াম আয়ন, তাহলে সেই হিসেবে দেখো এই কার্বনের সাথে প্লাস আছে এবং এই কার্বনের সাথে 3টে অ্যালকাইল মূলক থাকার কারণে এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই কার্বনের সাথে প্লাস আছে এবং এর সাথে 2টে অ্যালকাইল মূলক থাকার কারণে এটা 2 ডিগ্রি। এই কার্বনে প্লাস আছে, এর সাথে একটা অ্যালকাইল মূলক থাকার কারণে এটা হচ্ছে 1 ডিগ্রি, এবং এটা হচ্ছে 0 ডিগ্রি বা মিথাইল কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়নগুলোর কার্বনটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কার্বন, ফলে যদি কোনো পরমাণু বা মূলক এই কার্বনকে ইলেকট্রন দেয় তবে তার স্থিতিশীলতা বেড়ে যায়। এক্ষেত্রে যত বেশি পরমাণু বা মূলক ইলেকট্রন দিতে পারবে তার স্থিতিশীলতা তত বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে অ্যালকাইল মূলক আমরা দেখতে পাচ্ছি, অ্যালকাইল মূলকগুলো সবসময়ই আবেশ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ঠেলে দেয়। তো যেহেতু অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন ঠেলে দেয়, তাই কি হয়, এই অ্যালকাইল মূলকের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেশি পরিমাণে ইলেকট্রন ধনাত্মক কার্বনের দিকে সরে যায়, ফলে কি হয় সেই কার্বনিক আয়নটার স্থিতিশীলতা তত বেশি হয়। এই জন্য যেহেতু 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে 3টে অ্যালকাইল মূলক থাকে, তাই তার স্থিতিশীলতা বেশি হয়। 2 ডিগ্রিতে 2টা থাকে, ফলে তার স্থিতিশীলতা একটু কম হয়। 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নে যেহেতু একটা অ্যালকাইল মূলক থাকে, তাই তার স্থিতিশীলতা আর একটু কম হয়। এবং মিথাইল মূলকে কোনো কার্বনিয়াম আয়ন না থাকার কারণে এর স্থিতিশীলতা সবচেয়ে কম হয়। তো আমাদের এই ক্রমটায় অবশ্যই মনে রাখতে হবে, আমরা বিভিন্ন বিক্রিয়ায় কিন্তু এই ধারণাটা কিন্তু কাজে লাগাবো। কার্বন আয়নগুলোর স্থিতিশীলতার ক্রম কেমন হবে? এইটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। অনুরূপে এটাও কিন্তু হচ্ছে 3 ডিগ্রি কার্বন আয়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন আয়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন আয়ন, এবং এটা হচ্ছে 0 ডিগ্রি কার্বন আয়ন। 3 ডিগ্রি কার্বন আয়নটা সবচেয়ে কম স্থিতিশীল হবে,
কেন স্থিতিশীল কম হবে? কার্বন আয়নগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়ন। কার্বন আয়নগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত জৈব অ্যানায়ন, অর্থাৎ এদের ইলেকট্রন এমনিতেই বেশি হয়ে গেছে। আবার মিথাইল মূলকগুলো ইলেকট্রন প্রদান করতে পারে, ফলে এরা আরো ইলেকট্রন দিচ্ছে। তো এমনিতে ইলেকট্রন বেশি, আরো দিচ্ছে ইলেকট্রন বেশি, ঠিক আছে? এই জন্য তাদের খুব স্থিতিশীলতা কম হবে। আচ্ছা, একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, যার শক্তি বেশি তার কিন্তু স্থিতিশীলতা কম, আর যার শক্তি কম তার স্থিতিশীলতা বেশি। ইলেকট্রন আছে, আরো মিথাইল মূলক ইলেকট্রন দেয়, ফলে ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হয়, ফলে এর স্থিতিশীলতা সবচেয়ে কম হয়। তার চেয়ে একটু বেশি হয় 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের, তার চেয়ে একটু বেশি হয় 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের, এবং সবচেয়ে বেশি হয় 0 ডিগ্রি কার্বনিয়াম আয়নের। তো এই হচ্ছে কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতার ক্রম। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ফ্রি এবং কার্বনিয়াম আয়ন এই দুইটার স্থিতিশীলতার ক্রম একই, সেটা হচ্ছে 321। হ্যাঁ, আর কার্বন আয়নের তোমার স্থিতিশীলতাটা কার্বনিয়াম আয়ন এবং ফ্রি বিপরীত, এটা হচ্ছে 123। 1 2 3 গেল। এখন আমরা বিকারক সমূহ পড়বো। তো বিকারক গুলো কাকে বলে? বিকারক বলা হচ্ছে যে একটা জৈব রসায়নের বিক্রিয়ায় যে বিক্রিয়ক প্রজাতিটা সাবস্ট্রেটকে আক্রমণ করে, সাবস্ট্রেটকে আক্রমণ করবে, ঠিক আছে, আক্রমণকারী আর কি, তাকে মূলত বিকারক বলা হচ্ছে। অর্থাৎ বিকারক হলো এমন সব জৈব যৌগ বা আয়ন যেগুলো সাবস্ট্রেটকে আক্রমণ করে সাবস্ট্রেটের মধ্যস্থ কার্বন বন্ধন ভেঙে নতুন যৌগ গঠন করে। তো বিকারকগুলো দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। এখন ইলেকট্রন আকর্ষী বিকারক এবং কেন্দ্রাকর্ষী বিকারকের উদাহরণগুলো মনে রাখা খুবই জরুরি। এগুলো অনেক অনেক বহুবার অ্যাডমিশন টেস্টে আসছিল, আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো, যখন নৈর্ব্যক্তিক অংশটা দেখাবো তখন দেখবা। আচ্ছা, তো ইলেকট্রোফাইল কাকে বলা হচ্ছে? তা ইলেকট্রোফাইল, এখানে আমরা যদি এই ইলেকট্রোফাইল এই কথাটাকে যদি দুইটা ভাগ করি, একটা হচ্ছে ইলেকট্রো আর একটা হচ্ছে ফাইল। তা ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন, আর ফাইল মানে হচ্ছে লাভার, মানে যে ইলেকট্রনকে পছন্দ করে। তাহলে কারা ইলেকট্রনকে পছন্দ করতে পারে? ঋণাত্মক জিনিস কখনো ঋণাত্মক জিনিসকে পছন্দ করে? অবশ্যই অ্যান্সার হচ্ছে করে না। তাহলে কি করে? ধনাত্মক জিনিস ঋণাত্মক জিনিসকে পছন্দ করে। তাহলে ইলেকট্রোফাইল গুলো কি রকমের হতে পারে? যারা ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন পছন্দ করে। তো যেহেতু ইলেকট্রোফাইল গুলো ইলেকট্রন পছন্দ করে, তাহলে ইলেকট্রোফাইল গুলো হয় ধনাত্মক চার্জযুক্ত হবে, নতুবা ইলেকট্রন ঘাটতি যৌগ হবে, মানে যার ইলেকট্রন প্রয়োজন। এই কথা কিন্তু বোঝার মতো, মুখস্থ করার তেমন কিছু নাই, নাম থেকেই বোঝা যায়। ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন, আর ফাইল মানে হচ্ছে লাভার, মানে হচ্ছে যে ইলেকট্রনকে পছন্দ করে। একটা প্রজাতি যদি ইলেকট্রনকে পছন্দ করে তাহলে সে অবশ্যই হয় ধনাত্মক চার্জযুক্ত হবে, নতুবা তার ইলেকট্রন কম আছে দেখে সে ইলেকট্রনকে পছন্দ করতেছে, ঠিক আছে? তা এখানে ইলেকট্রোফাইল গুলো দুই রকম হতে পারে, পোষম ইলেকট্রোফাইল হতে পারে অথবা চার্জযুক্ত ইলেকট্রোফাইল হতে পারে। চার্জযুক্ত ইলেকট্রোফাইল তো দেখেই বোঝা যায় যে এটা ইলেকট্রোফাইল, কারণ ধনাত্মক চার্জ আছে প্রত্যেকটাতে, এটা ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, এগুলা দেখেই বোঝা যায় যে যার উপরে ধনাত্মক চার্জ থাকবে সেটা ইলেকট্রোফাইল হবে। অনেক সময় একটু তোমরা উল্টে ফেলো এরকম, যে ধনাত্মক চার্জ হলে এটা নিউক্লিওফাইল হওয়ার কথা, কারণ নিউক্লিয়াস মানে হচ্ছে ধনাত্মক, এটা ধনাত্মক চার্জ আছে, কিন্তু আসলে সেটা না। এখানে বলছি ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে পছন্দ করে। তাই ইলেকট্রনকে কারা পছন্দ করে? যাদের ধনাত্মক চার্জ আছে তারা ইলেকট্রনকে পছন্দ করতে পারে, অথবা যার ইলেকট্রন কম আছে মানে ইলেকট্রন ঘাটতি আছে, তারা কিন্তু ইলেকট্রোফাইল হতে পারে। তো পোষম ইলেকট্রোফাইল এবং চার্জযুক্ত ইলেকট্রোফাইল উদাহরণটা আমাদেরকে অবশ্যই কষ্ট করে হলেও মনে রাখতে হবে, মনে না রাখলে আমরা বুঝতে পারবো না। তো পোষম যৌগ কারা? দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে ইলেকট্রোফাইল হচ্ছে? কারণটা যদি আমরা দেখি, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু হচ্ছে একটা ইলেকট্রন ঘাটতি যৌগ। যেমন মনে করো যে একটু যদি নিচে লিখি আর একটু, সেটা হচ্ছে এরকম, কালারটা চেঞ্জ করে। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইটা মনে হচ্ছে একটা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, 2 8 3, তার মানে তার সর্ববহিষ্ঠ শক্তি হচ্ছে 3টে ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এই অ্যালুমিনিয়াম যে তার বহিষ্ঠ শক্তি 3টে ইলেকট্রন আছে, এটা কি করে? ক্লোরিনের সাথে, 3টে ক্লোরিনের সাথে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এই ক্লোরিনের প্রত্যেকটা ক্লোরিনের বহিষ্ঠ শক্তি 7টা ইলেকট্রন থাকে, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে মনে করো 2টা ইলেকট্রন, আর বিজোড় যে ইলেকট্রনটা থাকে সেইটার সাথে কিন্তু ক্লোরিনের সাথে কিন্তু বন্ধন গঠন করে। সোজা কথা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে যখন বন্ধন গঠন করে, তখন এখানে একটা বন্ধন তৈরি করছে, এখানে একটা বন্ধন তৈরি করছে, এখানে একটা বন্ধন তৈরি করছে। এভাবে অ্যালুমিনিয়ামের যোজ্যতা শক্তি স্তরে কিন্তু একটা বিষয় দেখো, যোজ্যতা শক্তি কিন্তু মোট ইলেকট্রন হচ্ছে 6টা,
এখানে একটা ইলেকট্রন ক্লোরিনের একটা অ্যালুমিনিয়ামের, এই বন্ধনে একটা ক্লোরিনের একটা অ্যালুমিনিয়ামের, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা, 3 দুগুণে 6টা, তার মানে হচ্ছে ইলেকট্রন কিন্তু ঘাটতি হয়ে গেল। অষ্টক পূরণ করতে আরো 2টা ইলেকট্রন লাগে, তো যেহেতু অ্যালুমিনিয়ামের আরো 2টা ইলেকট্রন লাগে, তাই অ্যালুমিনিয়াম চাবে কোথায় ইলেকট্রন আছে সেখানে যেতে। ঠিক আছে, এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগগুলো অথবা যারা ধনাত্মক চার্জযুক্ত তারা ইলেকট্রোফাইল হতে পারে। তাহলে একটা বিষয় এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই যে 6টা উদাহরণ এখানে লিখছি, এই 6টা হচ্ছে পশম ইলেকট্রোফাইলের উদাহরণ। এছাড়াও যদি কোনো যৌগ দেয় তাহলে কিন্তু নির্ণয় করতে পারতে হবে যেটা ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল হবে। ইলেকট্রোফাইল হওয়ার শর্তই হচ্ছে হয় ইলেকট্রন ঘাটতি থাকবে নতুবা তার ধনাত্মক চার্জ থাকবে। আর ধনাত্মক চার্জ দেখলেই তো বোঝা যাচ্ছে এটা চার্জযুক্ত ইলেকট্রোফাইল, যেমন অ্যালকাইল কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন বা তোমার নাইট্রোনিয়াম আয়ন ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। আচ্ছা, একটু পরে আমি তোমাদের একটা টেস্ট নেব, একটু ট্রাই তোমার চেক করে দেখবো যে তোমার কতটুকু বুঝলা। এখন যদি নিউক্লিওফাইল হয় তাহলে আমরা তাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? নিউক্লিওফাইলকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, অবশ্যই ইলেকট্রোফাইলের বিপরীত ঘটনা। ইলেকট্রোফাইল যদি ইলেকট্রন পছন্দ করে তাহলে নিউক্লিওফাইল তাহলে অবশ্যই নিউক্লিয়াসকে পছন্দ করবে। এখানে নিউক্লিওফাইল, ফাইল মানে হচ্ছে লাভার বা পছন্দ করা, নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াস অর পজিটিভ সেন্টার, আর ফাইল মানে হচ্ছে লাভার, তার মানে যেটা নিউক্লিয়াসকে বা পজিটিভ কেন্দ্রকে মানে ধনাত্মক কেন্দ্রকে পছন্দ করে। তো কারা ধনাত্মক কেন্দ্রকে পছন্দ করতে পারে? যারা নিজেরাই ঋণাত্মক চার্জযুক্ত তারা ধনাত্মক কেন্দ্রকে পছন্দ করতে পারে। মানে মূল কথা হচ্ছে বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, পছন্দ করবে। আচ্ছা, অথবা যে সকল যৌগের ইলেকট্রন আধিক্য আছে মানে এক্সেস ইলেকট্রন আছে সেই যৌগগুলো কিন্তু নিউক্লিওফাইল হতে পারে। তো যেমনটা দেখো এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে মনে হয় বলার কিছু নাই, অ্যামোনিয়াতে অবশ্যই নাইট্রোজেনের দুইটা মুক্ত ইলেকট্রন বা এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, ফলে অ্যামোনিয়া তোমার ইলেকট্রন আধিক্য সম্পন্ন যৌগ, ফলে সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। পানির অক্সিজেনে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, অ্যালকোহলের এই অক্সিজেনে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, গিগনার বিকারকের এই অ্যালকাইল মূলকটা হচ্ছে তোমার ধনাত্মক চার্জযুক্ত হয়ে যাবে, অর্থাৎ তোমার ইলেকট্রন প্রাপ্ত অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত হয়ে যায়। তো আজকের মতে এখানেই সমাপ্ত টানছি। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো।